হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের পিএসসি মিসলেনিয়াস যে বইটা সিরিজ করছিলাম সেটাতে আর মাত্র দুটো সেট বাকি আছে। তো আজকে আমরা 24 নম্বর সেটটা করব, এরপরে আমি 25 নম্বর সেটটাও করে দেবো। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 14 কোশ্চেনে কী বলছে, একটি সংখ্যাকে পরপর 9, 11, 13 দ্বারা ভাগ করলে যথাক্রমে 8, 9, 8 ভাগশেষ থাকে। যদি ভাজকের ক্রমকে উল্টে দেওয়া হয় তাহলে ভাগশেষের ক্রম কি হবে? তো এখানে আমরা কিভাবে করব এটা? এখানে এই যে ধরে নিলাম ফার্স্ট আমি এক্সকে আমি 9 দিয়ে ভাগ করলাম, মানে সংখ্যাটাকে ধরে নিলাম এক্স, তাহলে এক্সকে 9 দিয়ে ভাগ করলাম, তাহলে কি আসলো? তাহলে একটা ভাগফল আসলো, সেটাতে আমি ধরলাম ওয়াই, 9 ইন্টু ওয়াই। তাহলে তার সঙ্গে এখানে বলেছে কত ভাগশেষ কত আসছে, এখানে 9 বলে 8 বলে দিয়েছে, ভাগশেষ আসছে, তাহলে সেটা লিখলাম 8। আচ্ছা, এটা এইভাবে লিখি, এটা 8 আসলো, রিমাইন্ডার 8। আচ্ছা, একে যদি আবার 9-এর পরে 11 দিয়ে ভাগ করি তাহলে কত? এটা আসলো, ধরো ভাগফল আসলো জেড আসলো ধরো, তাহলে তাহলে সেক্ষেত্রে এখানে ভাগশেষ কত আসলো? 9। আচ্ছা, আবার 13 দিয়ে যদি ভাগ করি জেডকে তাহলে কত আসছে? ভাগফল ধরে নিলাম আমি। আচ্ছা, এক্ষেত্রে দেখো এখানে কিন্তু ভাগশেষ বলে দেওয়া আছে 8 বলে দেওয়া, ভাগশেষ 8 বলে দেওয়া, তাহলে এখানে জেডের মান তাহলে কত আসবে? জেডের মান তাহলে এখানে আসবে 21 আসবে। কারণ কি, 21কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, 21কে যদি আমি 13 দিয়ে ভাগ করি তখনই 8 রিমাইন্ডার আসবে। তাহলে দেখো 13 × 1 = 13, তাহলে এখানে কত আসছে? 8 আসলো। তাহলে রিমাইন্ডার যেহেতু এখানে 8, তাহলে আমি জেডকে ধরে নিতে পারি কি 21 ধরে নিতে পারি। তো চলো, তারপরে জেড 21 চলে আসলো, ফার্স্ট জেড হচ্ছে 21। এবার আমরা ওয়াইটা বের করবো, তাহলে ওয়াইটা কি আসবে? 11 ইন্টু জেড প্লাস 9, 11 ইন্টু জেড প্লাস 9, এটা হচ্ছে ওয়াই, মানে ওয়াইটার মান আসবে। তাহলে জেডের মান কিন্তু 21 পেয়ে গেছি আমরা, তাহলে 11 ইন্টু 21 প্লাস 9 আসবে, তাহলে এখানে 231 প্লাস 9, তার মানে 240। আচ্ছা, এবার এক্সের মানটা আমাদের বের করতে হবে। এক্স তাহলে কি আসবে? 9 ইন্টু ওয়াই প্লাস 8, এইটটা হচ্ছে ভাগ শেষ যেহেতু, তাহলে 9 ইন্টু ওয়াই, ওয়াইটা হচ্ছে ভাগফল, প্লাস 8 হচ্ছে ভাগশেষ, তাহলে 9y প্লাস 8, এখানে ওয়াই কত এসছে? 240 প্লাস 8 হবে, তাহলে 1800, 4 নং 36, মানে 360, আর এখানে 8, 8, 6, আর এটা 21, 2168। তাহলে সংখ্যাটি কী হবে? সংখ্যাটি আসলো 2168 আসলো। আচ্ছা, এইগুলো এবার আমি রাফ করে দিলাম। এইবার বলেছে যে ভাজকের ক্রমকে উল্টে দেওয়া হলে ভাগশেষের ক্রম কি হবে? এবার এই যে সংখ্যাটা আমরা পেলাম 2168 পেলাম, এখানে এবার ভাজক মানে কি, ভাজকের সংখ্যাটাকে চেঞ্জ করে দেবো, তাহলে উল্টে দিতে হবে। তাহলে 9 থেকে 13 ভাগ করা হয়েছে, তাহলে এবার 13 থেকে 9-এর দিকে যেতে হবে। তাহলে ফার্স্ট 13 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 13 1-কে 13, 21 মাইনাস 13 করলে 86 আসলো, তাহলে 6 6 13 78, তাহলে 86 আর 78 বিয়োগ করলে এখানে আসলো কত? 8, আর এখানে 8, তাহলে 6 6 13 78, তাহলে এখানে 10 হচ্ছে 10, তাহলে কি আসলো? রিমাইন্ডার আসলো, ভাগশেষ। তারপরে একে আবার 11 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 166-কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে 11 1-কে 11, আর পড়ে থাকলো হচ্ছে কত? 56 পড়ে থাকলো, তাহলে 5 11 55, আর কত রিমাইন্ডার থাকলো? 1 হচ্ছে রিমাইন্ডার থাকলো। এবার তারপরে ভাগ করতে হবে কত দিয়ে, মানে ভাজক কত? 9, তাহলে 15কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 1-কে 9, আর তখন ভাগ ফল কত আসলো? 6। তাহলে দেখো এই রিমাইন্ডার কিন্তু এই 10 1 6, অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 15 কোশ্চেনে কী বলছে, একজন পরীক্ষার্থী 30% নম্বর পায় এবং 108 নম্বরের অনুত্তীর্ণ হয়, তাহলে এখানে 30%, আর আর যদি 108 নাম্বার পেত সে উত্তীর্ণ হয়ে যেত। এইটা সমতুল্য কী বলেছে? আর একজন পরীক্ষার্থী 52% নাম্বার পায় এবং উত্তীর্ণ নম্বর থেকে 24 বেশি পায়, তাহলে
এখানে 52% মাইনাস যদি 24 করি তাহলে এখানেও 5 নম্বর চলে আসবে। তাহলে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে কত শতাংশ নম্বর প্রয়োজন। তাহলে এখানে দেখো, এটা যদি আমি 30% এইদিকে নিয়ে যাই তাহলে এখানে আসলো 22% সমতুল্য। এটা এইদিকে নিয়ে আসলে আসছে হচ্ছে 112 আর 20 করলে 132, এইটা আসলো। এবারে আমাদের আমাদের যে কোনো একটা মান বের করলেই হবে, হয় এইটা বের করব, নয় 24-এর মানটা বের করলেই এই 30% প্লাস 108-এর যদি পার্সেন্টেজ বের করি সেইটা করলে আমরা পাশের শতাংশ পেয়ে যাব। আর তা না হলে 52% মাইনাস 24-এর যে শতাংশ পাবো সেইটা আমরা ওখানে লিখে দেবো। তাহলে হচ্ছে 132 ঘুরিয়ে লিখছি, 132 নম্বর পাচ্ছে, তার জন্য 22% আসলো। তাহলে 24% সমতুল্য কত? 22 বাই মানে 24 নম্বর সমতুল্য কত? 132, এখানে 24 আসলো। তাহলে 11 দিয়ে কাটলে এখানে 2, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 1, 2। তাহলে 12 দিয়ে 24-এ কাটলে এটা 2 আসলো। তাহলে কি হলো? 24 নাম্বার সমতুল্য 4%। তাহলে 52% থেকে 4% বিয়োগ করে দাও, তাহলে কি আসলো? 48%। এইটাই হচ্ছে ন্যূনতম পাশের শতকরা মার্কস পেতে হবে, মানে এখানে এ 48% হচ্ছে পাস মার্কসের শতকরা। নেক্সট 16 কোশ্চেনে বলছে একটি কারখানায় 500 জন পুরুষ এবং 300 জন মহিলা কর্মী আছে এবং তাদের গড় বেতন এত টাকা। একজন পুরুষের বেতন একজন মহিলার বেতনের থেকে 4 টাকা বেশি, তবে একজন পুরুষের বেতন কত? তাহলে এখানে 500 জন মেল আছে আর ফিমেল কতজন আছে? 300 জন আছে। তাহলে তাদের গড় বলে দেওয়া আছে এইটা। তাহলে আমরা কি লিখতে পারি? 500 ইন্টু এক্স, বেতন হচ্ছে এইটা, প্লাস 300, আর মহিলাদের বেতন কি বলে দেওয়া আছে? একজন মহিলার বেতন থেকে 4 টাকা বেশি। তাহলে পুরুষের বেতন যেহেতু বেশি, তাহলে এখানে x-4 করে দিলাম, বাই নিচে আসলে হচ্ছে 500 প্লাস 300, এইটা সমান বলে দিয়েছে কত? 22.50। তাহলে এখান থেকে আসছে এই ওপরে নিচে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম। ওপরে নিচে 100 দিয়ে ভাগ করলে 500-কে 100 দিয়ে ভাগ করলে 5 আসে, প্লাস 300-কে 100 দিয়ে ভাগ করলে 3 আসে, প্লাস ইন্টু x-4, আর 500 আর 300-কে ভাগ করে দিলে এখানে 5 প্লাস 3 আসলো। আচ্ছা, এবার এখান থেকে এটা কি আসবে? 22.50 এটা আসলো। এখান থেকে তাহলে এটা লিখতে পারি 5x প্লাস 3x মাইনাস 12, আর এখানে যেটা 8 আসলো 8টাই দিয়ে গুণ করে দিলাম। তাহলে 225, 8কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে কী আসে? 5 8 40, 0 হাতে 4, তারপরে হচ্ছে 16 আর 4 যোগ করলে 20, 0 হাতে 2, 8 দুগুণ 16 আর 2 18। তাহলে এখানে 18, দুটো 0। তাহলে এখানে যেহেতু এখানে আমি এইটা পয়েন্ট নিলাম, তাহলে এখানে একটার আগে পয়েন্ট আসলো, এই 0টা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে এইটা আসলো। তাহলে 5x, এখান থেকে 8x লিখতে পারি, এইটা এদিকে চলে আসলে 192, 8 দিয়ে কাটলা তাহলে কত আসছে? 8 দুগুণ 16, 16 আসলে হ্যাঁ 4 4 32। তাহলে x ইকুয়ালস টু 24 আসবে, x ইকুয়ালস টু 24 আসলো। এখানে কী চেয়েছে? তবে পুরুষের বেতন কত? তাহলে পুরুষের বেতন হবে 24। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 17 দাগের অ্যান্সার কি? 17 দাগে কী বলছে? এইটা বলে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়ালস আর প্লাস 2 ইকুয়ালস টু 0 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? a স্কোয়ার প্লাস 1 প্লাস 2a, আর নিচে যেটা লসাগু a ছিল সেটা আমি 0-এর সাথে গুণ করে দেবো, তাহলে 0 আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 1 তার স্কোয়ার ইকুয়ালস টু 0, মানে a ইকুয়ালস টু -1। তাহলে এখান থেকে আমরা বের করতে বলেছে a টু দি পাওয়ার 37 মাইনাস 1/a টু দি পাওয়ার 100। তাহলে এখান থেকে এর জায়গায় আমি যদি মান বসাই -1 টু দি পাওয়ার 37 মাইনাস 1/-1 টু দি পাওয়ার 100, তাহলে দেখো এখানে বিজোড় সংখ্যা আছে, বিজোড় যেহেতু আছে পাওয়ারে, তাহলে এখানে -1 বেরিয়ে গেল। আচ্ছা, এখানে কি আসলো? -1 বাই নিচে কিন্তু 1 আসবে, কারণ কি এখানে জোড় আছে, মানে 100টা যেহেতু জোড় তাই জন্য নিচে শুধু 1 আসলো। তাহলে কি আসবে? -1 ইকুয়ালস টু -2। তাহলে এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 31 কোশ্চেনে বলছে একজন অংশীদারি, মানে এক অংশীদারি কারবারে
এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ, তাহলে এ বি, তাহলে ইনভেস্টমেন্ট এখানে কি বলেছে, এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ, তাহলে বি যদি 1 ইনভেস্ট করে বি হচ্ছে এ হচ্ছে 3 ইনভেস্ট করবে, বি যদি 1 ইনভেস্ট করে এ 3 ইনভেস্ট করবে, এবং এর বিনিয়োগের সময় বি এর বিনিয়োগের সময়ের 2 গুণ, তাহলে বি যদি মানে এক ইউনিট সময় ধরে রাখে ইনভেস্টমেন্টটাকে, তাহলে এ কত সময় ধরে রাখবে, 2 ইউনিট সময় ধরে রাখবে, তাহলে এখানে টাইম এটা দিল, তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করলেই আমরা লভ্যাংশটা আমি পাবো আমরা, তো এখানে গুণ করলে এটা আসলো 6, এটা 1, তাহলে এটা অনুপাত আসলো, এটা হচ্ছে প্রফিটের অনুপাত আসলো। এবার এটা যোগ করলে আমাদের যদি বি এর লভ্যাংশ হিসাবে 4,000 টাকা পায়, তবে তাদের মোট লাভ কত, তাহলে এখানে বি মানে 1 সমতুল্য বলে দেওয়া আছে 4,000, এইটা যেহেতু 1 লভ্যাংশ 1 সমতুল্য 4,000 বলে দেওয়া, তাহলে এদের টোটাল লাভ কত, 6 + 1 7 সমতুল্য এখানে আসবে হচ্ছে 28,000 টাকা। ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 32 কোশ্চেনে বলছে কিছু মূলধন 6 বছরের সরল সুদের হারে 60% বৃদ্ধি পায়, তবে ওই একই সুদের হারে 12,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে 6 বছরে সরল সুদের হারে 60% বৃদ্ধি পায়, তাই তো, আচ্ছা 60% বৃদ্ধি পায়, তবে ওই একই সুদের হারে এত টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে এখান থেকে আমরা কি করব, আগে যেহেতু 6 বছরের সরল সুদের হারে 6% বৃদ্ধি হচ্ছে, মানে কি এখানে 100 টাকায় সুদ আসছে কত, 60 টাকা, 100 টাকায় 60 টাকা সুদ আসছে 6 বছরে, তাহলে আমাদের আর এর পার্সেন্টেজ বের করতে হবে, ধরলাম আর হচ্ছে সুদের হার, সরল সুদের হার, তাহলে এখানে আর ইকুয়ালস টু আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, এখানে আর ধরলাম হচ্ছে 60, তাহলে এখানে পি কত 100, কারণ 60% থেকে কিন্তু পাচ্ছি, ঠিক আছে, আর হচ্ছে এইটা আসলো ইনটু, আচ্ছা এটা করারই দরকার নেই, কারণ কি ডাইরেক্টলি আমরা বলে দিতে পারি আর এর মান কত, যেহেতু কিছু মূলধন 6 বছরের সরল সুদের হারে 60% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি আর পার্সেন্ট আমরা পাই 1 বছরে কত পাবো, 60% বাই 6, এটা হচ্ছে 6 বছরের পার্সেন্টেজ, এই সুদের হার বলে দিয়েছে 60%, 6 বছরে সুদের হার 60%, তাহলে 1 বছরে সুদের হার কত হবে, 10% হবে, তাহলে আর সমান আমরা 10% পেয়ে গেলাম। এবারে বলছে চক্রবৃদ্ধি মানে ওই একই সুদের হারে 12,000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে এখানে 3 বছরে যেহেতু, তাহলে আমরা এখান থেকে কি বলে সাকসেসিভ করে নেবো, 10 + 10 + 10 × 10 বাই 100, তাহলে এই 100 কেটে গেলে এখানে আসলো 21, আবার 21-এর সঙ্গে আবার 10% করে নেব, তাহলে এখানে 21 × 10 বাই 100, এইটা কেটে গেল, তাহলে এখান থেকে আসলো 31 + 2.1, তাহলে 33.1%, এটা হচ্ছে 3 বছরে চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে 12,000 টাকার যদি 31.1 বাই এখানে 100 করি, তাহলে এই শূন্য কেটে গেল, এখান থেকে 331 × 12 লিখতে পারি, তাহলে ফার্স্ট আমরা কি করতে পারি, এখান থেকে 331 12, তাই তো, তাহলে 266 একটা বাদ দিলাম 133, তাহলে এখানে আসছে হচ্ছে 2793, তাহলে এখানে আসলো 3972, এটা আসলো, তাহলে এখানে উত্তর কোনটা হবে, ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 33 কোশ্চেনে বলছে পরপর দুটি মৌলিক সংখ্যার গুণফল এত, তাদের লসাগু কত হবে, পরপর দুটি মৌলিক সংখ্যার গুণফল, তাহলে এখানে এটা কি 33, হ্যাঁ 33-এর দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু, এটা হচ্ছে সূত্র। এবারে দুটি পরপর মৌলিক সংখ্যার গুণফল যেহেতু বলে দিয়েছে 117, তাহলে লসাগু কত হবে, তাহলে এখানে লসাগু 1 হবে, কারণ কি পরস্পর মৌলিক বলে দিয়েছে, তাহলে এখানে লসাগু মানে গসাগু 1 হবে, তাহলে লসাগু কী হবে, এখান থেকে চলে আসবে হচ্ছে 117ই আসবে, কারণ এখানে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বলে দিয়েছে, তাহলে এখানে 117ই হচ্ছে এটার লসাগু, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট
34 কোশ্চেন এখান থেকে কী বলছে, এটার মান আমাদের সমাধান করতে বলেছে। তাহলে এখান থেকে দেখা যাক কী আছে। আচ্ছা, এটা কমন নিতে হবে। ওপরে আমি কমন নিলাম 0.897, এটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আছে 0.753 প্লাস 0.247, এটা আসলো। আর নিচে কোনটা কমন যাবে, 0.8 কমন যাবে। তাহলে 0.057 প্লাস 0.943 এটা থাকলো। তাহলে উপরে 0.897 ইন্টু এখানে আসছে কি, এটা যোগ যদি করি তাহলে 0, 7 আর 3 যোগ করলে 10, হাতে 1, এখানে 5 আর 5 10 শূন্য, হাতে 1, এখানে 3 0 1, এইটা। তাহলে এখানে 1 আসলো, নিচে 0.8 আছে, ইন্টু এখান থেকে আসলো কি, এটাও আসবে মনে হচ্ছে 1 আসবে, 0, তারপরে হাতে 1, 5 আসলো, 5 আর 5 করলে 0, হাতে 1, এটাও 1 আসলো। তাহলে আসছে কি 0.897 বাই 0.8। তাহলে এখান থেকে আমি পয়েন্ট তুলে দিলাম, নিচে 1000 লিখলাম, আর এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, এখানে আমি 10 লিখলাম। তাহলে এই 10 এখান থেকে এটা কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি এইটা। এবারে 8 দিয়ে আগে কেটে দাও, 897, 8 দিয়ে কাটলে 8 1 8, 9 আসলো এখানে, 8 1 8, 1 7, 8 2 16, আচ্ছা 1, তাহলে কাছাকাছি আসবে কি, মানে এটা দিয়ে কাটলে মোটামুটি 1.1121 এরকম আসবে। তাহলে এখানে 112.1 পয়েন্ট আসবে এই জায়গাটায়, বাই 100। তাহলে এখান থেকে আসছে, এখান থেকে কোনটা হবে, তাহলে এই যে 1.121 এইটা। তাহলে এই দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো। আচ্ছা, আমার এই জায়গাটা একটা ভুল হয়েছে। হ্যাঁ, এই জায়গাটায় ছোট্ট ভুল, অসুবিধা কিছু নেই, কোনো চেঞ্জ করতে হবে না। এখানে 6 হবে এটা, তাহলে পুরোপুরি কেটে যাবে এই জায়গাটা, এটা 6 হবে, এখানে 6 হবে। তাহলে পুরোপুরি কেটে গেলে 100, মানে 8 দিয়ে যদি কাটি 112 আসবে, এইটা 112 আসবে। তাহলে এখানে এই 1টা দেওয়ার দরকার নেই আমাদের, এই যে। তাহলে 1.12 এইটা আসবে, ঠিকই আছে উত্তর। নেক্সট 45 কোশ্চেনে বলছে, রমেশ একটি টেলিভিশন সেট চিহ্নিত মূল্যের ওপর 10% ছাড়ে, মানে এত টাকায় কেনে। সে সে গাড়ি ভাড়া, মানে গাড়ি খরচ বাবদ এত টাকা এবং টেলিভিশন প্রতিস্থাপন বাবদ 800 টাকা খরচ করে। তবে তবে এটি কোনো ছাড় ছাড়া কত দামে বিক্রি করলে 15% লাভ হবে। তাহলে টেলিভিশনের আগে আমরা ক্রয় মূল্যটা বের করে নিই। চিহ্নিত মূল্য যেহেতু বলেছে 10% ছাড়ে, সে এত টাকা কিনেছে, তাহলে 90% সমতুল্য হচ্ছে 11250, মানে তাহলে চিহ্নিত মূল্য কত, 100%, সেটা আমরা বের করে নিই আগে। 11250 বাই 90 ইন্টু 100, এটা কেটে গেল, 9 দিয়ে কাটলে 9 1 9, আচ্ছা 9 2 18, 5 9 45, এইটা আসলো। তাহলে 12500 এটা হলো, এটা হচ্ছে চিহ্নিত মূল্য আসলো। এবার বলছে সে গাড়ি খরচ বাবদ এত টাকা এবং টিভি প্রতিস্থাপন বাবদ এত টাকা খরচ করে, তবে এটি কোনো ছাড় ছাড়া কত দামে বিক্রি করলে 15% লাভ হবে। তাহলে আগে এর সঙ্গে আমাদের 150 টাকা আর 800 টাকা যোগ করতে হবে, তাহলেই আমাদের কস্ট প্রাইস পেয়ে যাব। তাহলে 12500, তার সঙ্গে 800 টাকা যোগ করলাম, আর মানে 800 না, 950 টাকা, 800 প্লাস 150 যোগ করে দিলাম, তাহলে 05, এটা হবে 4, হাতে এইটা, এটা আসলো চিহ্নিত মূল্য, এবং তার সঙ্গে সে যে খরচ করেছিল সেটাও অ্যাড করে দিলাম, তাহলে এটা আসলো। এবারে কত দামে তাকে বিক্রি করতে হবে, তাহলে 100 তার উপরে আসবে 115, লাভ করতে হবে যেহেতু, তাহলে এটা কেটে গেল। এখান থেকে এবারে কি আসবে, তাহলে এইটা ইকুয়েশন গুণ করার জন্য কি করতে হবে, দেখো এই 10টা আমি আর নিচে কাটলাম না, 10টা নিচে রেখে দিলাম। এইটাকে আমি লিখছি এইভাবে, 1400 মাইনাস এখানে লিখলাম 55, করলে আবার কিন্তু 1345 চলে আসবে, 1400 মাইনাস 55 এটা লিখলাম। আর এখানে লিখছি হচ্ছে 115, ঠিক আছে। এবার দেখো এই
115-এর সঙ্গে আমি 14 গুণ করে দিলাম, তাহলে মানে 115 ইন্টু 4 করলে কত, 400, আর 15 ইন্টু 4 করলে 460 আসলো। আর 1 ইন্টু তারপরে 460 আসলো, এটা আমি এরকমভাবে লিখে দিলাম, মানে কেটে দিলাম একটা, আর এটা লিখছি 511, তাহলে এটা আসছে হচ্ছে 0, 5 আর 6 যোগ করলে 11-র 1, হাতে 1, এখানে 6 আর 1, তাহলে এখানে আসছে হচ্ছে 1610, আর দুটো শূন্য তো ছিলই, সেটা লিখে দিলাম এইটা, মাইনাস। এবার এটা আমি মুছে দিয়ে এবার কি লিখব, এই 115 ইন্টু 55, তাহলে এখান থেকে 55 থেকে 5 বের করে আমি 115 গুণ করে দিলাম, তাহলে কি আসলো 575, 115 ইন্টু 5 করলে 575 ইন্টু 11, তাহলে এবার সুবিধা হয়ে যাবে 5, এটা 5 এদিকে লিখে দিলাম, 7 আর 5 যোগ করলে 12-2, হাতে 1, 12 আর 1, 12 আর 1 13, 3, হাতে 1 ছিল, এই 5 আর 1 6 চলে আসলো, তাহলে 6325। এবার বিয়োগ করে দাও, 5-এর থেকে 0 মানে 10 হলে 5 বিয়োগ হলো 5, হাতে 1 আসলো, 3 আর এটা শূন্য করলে এখানে 7 আসলো, আচ্ছা, তারপরে এখানে 4, আর এটা আসলে এখানে 6 আসলো, 6 আসলো, এবারে 6 আর 1-এ 7 আসলো, 7 আর 11 করলে এখানে 4 আসলো, আর এখানে 1 মানে 15 আসলো এখানটায়, তাহলে এইটা, আর নিচে কিন্তু 10 ছিল, 10টা লিখতে ভুলে গেছি এখানটায়, নিচে 10 ছিল, তাহলে এইটা, তাহলে উত্তরটা কি আসলো 15467.5, এইটা হচ্ছে উত্তর, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 46 কোশ্চেনে কি বলছে, একটি কারখানায় মালিক তার কারখানায় কর্মী কমিয়ে দেয় যাতে আগে ও বর্তমানে কর্মীর সংখ্যার অনুপাত 9:4 হয়, এবং তাদের বেতন বাড়িয়ে দেয়, যার ফলে আগে ও বর্তমান বেতনের অনুপাত 2:5 হয়, তবে মালিক বেতন বাবদ বিল বেশি না কম, এবং আগের ও বর্তমানের মোট বিলের অনুপাত কত, তবে মালিক বেতন বাবদ বিল বেশি না কম এবং আগে ও বর্তমানে মোট বিলের অনুপাত কত সেটা বের করতে বলেছে। তাহলে এটা কীভাবে করব, এখানে ফার্স্ট আমি ধরে নিচ্ছি, ধরি আগের কর্মী সংখ্যা হচ্ছে ইস টু, যেহেতু বলে দিয়েছে তাহলে এটা অনুপাত হিসাবে আমি 9x ধরে নিলাম, আগে কর্মী ছিল হচ্ছে 9x, যেহেতু কমিয়ে দিয়েছে বর্তমানে কর্মীর সংখ্যা কত, এখানে 4 অনুপাত দেওয়া আছে, তাহলে 4x লিখলাম। আচ্ছা, আগে বেতন হচ্ছে অনুপাত বলে দেওয়া আছে 2, তাহলে 2y ধরে নিলাম, এটাও ধরতে হবে। আর বর্তমানে বেতন কত, অনুপাত বলে দেওয়া আছে 5, তাহলে 5y এটা আসলো। এবারে আগে বেতনের বিল, তাহলে প্রত্যেকের 2x করে দেওয়া হচ্ছিল আগে বেতন, তাহলে 9x ইন্টু, মানে এটা 2y করে দেওয়া হচ্ছিল, তাহলে 9x জনের বেতন হবে কত, 2y দিয়ে গুণ করতে হবে, তাহলে 18xy। আচ্ছা, আর বর্তমানে বেতনের বিল কত আসবে, এখন হচ্ছে 4x জন আছে, আর তাদের প্রত্যেকের বিল কত 5y, মানে প্রত্যেকের বেতন 5y, তাহলে এখানে আসছে 20xy, তাহলে এখান থেকে আসছে কি, এবারে মানে আগে এবং বর্তমানে মোট বিলের অনুপাত কত, তাহলে 18xy ইস টু 20xy, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে প্রেজেন্ট, এইটা xy কেটে গেল, এখান থেকে যদি আমি কাটি তাহলে 9:10, তাহলে আগের থেকে বাড়বে এখন, আর তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে 9:10। নেক্সট চলো 47 কোশ্চেনে বলছে, আকাশ একটি স্থানে বাসে যায় 16 কিমি পার আওয়ার বেগে এবং আগের স্থানে সাইকেলে ফিরে আসে 9 কিমি পার আওয়ার বেগে, তবে মোট যাত্রাপথে তার গড় গতিবেগ কত কিমি পার আওয়ারে বের করতে বলেছে। তাহলে এখানে যেহেতু ডিস্টেন্স সেম, তাহলে আমরা গড় গতিবেগের সূত্র লাগাতে পারি, গড় গতিবেগ, এটা সূত্র কি 2xy বাই x প্লাস ওয়াই, এখানে 2 ইন্টু এক্স এর মান কত, এখানে 16,
আর ওয়াইয়ের মান আমি 9 ধরে নিলাম, তাহলে 16 প্লাস 9 এখানে আসছে হচ্ছে 9 9 16 144 ইন্টু 2 করলে 288, আর নিচে আসছে 25, তাহলে 288, 25 এককে 25, 3 এটা 8 আসলো, 25 এককে 25, তাহলে এটা 3 1 পয়েন্ট দিয়ে শূন্য নামালাম, তাহলে 5 25 125, এখানে 5 পয়েন্ট এটা 0, তাহলে 5 এই মানে 25 দুগুণ 50, তাহলে এখানে আসছে কি উত্তর হবে এখানে এ দাগ, গতিবেগ 11.52 কিমি পার আওয়ার, 11.52 কিমি পার আওয়ার হবে। নেক্সট 48 কোশ্চেনে বলছে রঞ্জন ব্যাংক থেকে সরল সুদের হারে 1200 টাকা লোন নিয়েছিল। লোনটি সরল মানে লোনটি সুদের হার ও সময়ের ব্যবধান একই এবং লোনের সময়কাল শেষে তাকে এত টাকা সুদ ব্যাংকে দিতে হয়েছিল, তবে সুদের হার কত? তাহলে ইন্টারেস্ট এখানে দিতে হয়েছে 432, কত টাকা মানে প্রিন্সিপাল ছিল 1200 টাকা, ইন্টু এখানে বলে দিয়েছে সুদের হার আর সময়ের সংখ্যামান সমান, সংখ্যামান যেহেতু সমান তাহলে আর হচ্ছে ইন্টারেস্ট আর আর হচ্ছে বছর বাই 100, এখানে এইটা কেটে গেল, আর স্কোয়ার এখানে আসছে, তাহলে এটা 12 দিয়ে যদি কাটি, 12 দিয়ে কাটলে 12 দুগুণ 24, 3 বারং 36, হ্যাঁ 3 বারং 36 আসলো, তাহলে 43 36, সেটা যদি বিয়োগ করে এখানে 4 আর 7, তাই তো, আর হ্যাঁ 7 আর 2, তাহলে 6 বারং 72, ঠিক আছে, তাহলে এখানে 36 আসলো, তাহলে এখানে আর সমান কত আসবে, তাহলে 6, তাহলে 6 বছর মানে 6 বছর, আর 6 হচ্ছে পার্সেন্টেজ সরল সুদের হার, তাহলে এখানে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 59 দাগের কোশ্চেনে বলছে শুভ 2000 সালে 50,000 টাকা বার্ষিক মাইনেতে একটি কাজে নিযুক্ত হন। প্রতি বছর তার মাইনে 2000 টাকা করে বাড়লে কোন বছর তার বার্ষিক মাইনে 70,000 টাকা হবে? তো এখানে এটা কিন্তু সমান্তর প্রগতির অঙ্ক, ঠিক আছে। তো প্রথম মাইনে কিন্তু তার 2000 সালে তার মাইনে আছে 50,000 টাকা, প্রতি বছর মাইনে বাড়ছে কত, ডি এখানে 2000 টাকা। আচ্ছা, তাকে পৌঁছাতে হবে হচ্ছে টিএন মানে এন হচ্ছে কত বছরে সেটা হবে, তাহলে এন এখানে পৌঁছাতে হবে হচ্ছে 70,000 টাকা পৌঁছাতে হবে, তাহলে টিএনের জায়গায় আমি কী বসাতে পারি, এখানে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে 70,000 টাকা, তাহলে এ সমান আমরা কোনটা ধরেছি 50,000 টাকা ধরেছি, তাহলে এটা লিখলাম প্লাস এন মাইনাস 1 আর ডি হচ্ছে এখানে 2000 আর 70,000 তো আছি, তাহলে এইটা যদি এইদিকে চলে যায় তাহলে আসবে হচ্ছে এটা এই 50,000 টাকা এইদিকে নিয়ে গেলাম, আর এটা হচ্ছে 2000 এন মাইনাস 2000, আর এখানে আসছে হচ্ছে 20,000, তাহলে 2000 এন এটা এইদিকে চলে গেলে 22,000, দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে এন এর মান আসবে 11, তাহলে 11 বছর পরে তার 70,000 টাকা হবে, তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। এটা ডাইরেক্টলিও করা যেত এরমভাবে, সেটা হচ্ছে 70,000 মাইনাস 50,000, তার মানে 20,000 আসলো, 20,000 বাই 2000 প্লাস 1 আসবে, তাহলে এখান থেকে আসবে 10 আর 1 11, কারণ কি এখানে যদি আমি লিখি 2000 সাল 2001 আর 2003, তাহলে এখানে 3 বছর আছে, কিন্তু বেড়েছে কত 4,000 টাকা বেড়েছে কিন্তু, তাই জন্য 1 বছর এক্সট্রা আরও যোগ করতে হবে, ওই জন্যে মানে 2011 সালে তার মাইনে হবে 70,000 টাকা। নেক্সট 60 দাগের কোশ্চেনে বলছে 6 জন কর্মীর 15 দিনের মাইনে হচ্ছে এত টাকা হলে 9 জন কর্মী 12 দিনের মাইনে কত হবে? তাহলে এখানে 6 জন কর্মীর 15 দিনের মাইনে হচ্ছে 6 জন কর্মীর 15 দিনের মাইনে এত টাকা, তাহলে 9 জন কর্মীর 12 দিনের মাইনে কত টাকা হবে? তাহলে এখানে এক্স ধরে নিলাম, তাহলে 6 দিয়ে আমি এটাকে কেটে দিলাম, এটা আসলো 2, আর এটাকে আমি ফার্স্ট 5 দিয়ে কাটলাম, তাহলে এখানে 3 আসলো, এখানে 5 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20, 5 দুগুণ 10 আর 0 আসলো, তাহলে 3 দিয়ে এটাকে আবার কেটে দিলাম, তাহলে এখানে 140 আসলো, তাহলে এক্স এর মান কী হবে 140 ইন্টু 9, তাহলে এখানে আসছে 900
না 9 না, এটা 18 হবে, সরি, এখানে আরেকটা 2 আছে, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটায় এখানে এই 2-এর সঙ্গে এইটা গুণ করে দিলাম, তাহলে 280 ইন্টু 9, তাহলে 9 × 2 = 18 আর 8 × 9 = 72, তাহলে আসছে হচ্ছে 0 2 7 × 14 আর 1 15 5 হাতে 1 2, তাহলে 2520, তাহলে অ্যান্সার কোনটা হবে? সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, আচ্ছা এখানে আমরা কিন্তু কোন সূত্রটা কাজে লাগালাম? M1 এটা হচ্ছে D1/W1, এই W1-এর জায়গায় এটা হচ্ছে মাইনে M1 দিলাম, কারণ কি কাজের অনুপাতেই আমাদের টাকা দিতে হয় কাউকে, কোনো মানে কর্মীকে, সে যে অনুপাতে কাজ, যে পরিমাণ কাজ করেছে সেই অনুপাতে তাকে মাইনে দিতে হয় বা টাকা দিতে হয়। তাহলে এই জন্য আমি এটাকে ওয়েজেস, এটাকে ওয়ার্ক আর ধরলাম না, এটা হচ্ছে ওয়েজেস, ঠিক আছে, W1, আর M2 D2, আর ওয়েজেস হচ্ছে এখানে W2 ধরলাম। তাহলে সেই অনুপাতে আমরা এটা লিখলাম, আর লিখে উত্তরটা আসলো এইটা। 61 কোশ্চেনে কি বলছে? পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে যেটা আগে পড়লাম সেটা লিখে নিই। তাহলে পুত্রের বয়স এক্স, আর পিতার বয়স কত? 3x আসলো। এবারে 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ। তাহলে কি বলছে? 8 বছর পরে, তাহলে পিতার বয়স এখানে কত আসছে? 3x + 8, 8 বছর পরে পিতার বয়স এইটা, ইকুয়ালস টু বলেছে পুত্রের বয়সের 8 বছর পরে পুত্রের বয়স কত হবে? x + 8 তার 2 × 1 = 2 গুণ, মানে 5/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6x + 16, আর এখান থেকে 5x + 40, এটা 16 হবে। তাহলে এখান থেকে এইটা এদিকে আসলে এখানে x আসলো, আর এইটা যদি এদিকে যায় তাহলে 40 - 16 করলে এখানে আসবে 24। তাহলে x = 24, পুত্রের বয়স 24, আর তাহলে পিতার বয়স কত? পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? আগে, 8 বছর আগে। তাহলে বর্তমান বয়স আগে বের করে নিই। পুত্রের বয়স হচ্ছে 24, আর পিতার বয়স কত? 3 24 × 72, তাহলে 8 বছর আগে বলেছে, তাহলে -8, এখানেও -8 করলে কত আসলো? এখানে আসলো 16, আর এটা আসলো হচ্ছে কত? 70 - 6 করলে আসলো হচ্ছে 64। তাহলে কেটে দিলে 1:4 64, 1:4। তাহলে পিতার বয়স, তাই তো? আচ্ছা এই জায়গাটা আমি ভুল করেছি, আমি এখানে ভালো করে আমি ভেবেছি আগে বলেছে, এটা বলেছে পরে, 8 বছর পরে, আরও 8 বছর পরে বলেছে। তাহলে 24 হচ্ছে সনের বর্তমান বয়স, প্রেজেন্ট এজ, আর পিতার প্রেজেন্ট এজ কত? ফাদার, এখানে হচ্ছে 72। তাহলে 8 বছর ছিল প্লাস আবার 8 বছর, তাহলে 16 বছর, 16 এখানে যোগ করলাম, এখানেও 16 যোগ করলাম, তাহলে এখানে আসছে হচ্ছে 40, এটা আসছে হচ্ছে 88। তাহলে 40:88, এটা কাটলাম, 4 দিয়ে কাটলাম, এখানে 22 আসলো। তাহলে এখানে 22/10 করলে 20, না সরি 20 না, 2 দিয়ে যাবে, তাহলে এখানে 20 আসলো, 2/10 মানে 1/5। তাহলে এখানে সি এর দাগ হবে 2 × 1/5 গুণ, সি এর দাগের অ্যান্সার। এখানে কত গুণ? তো এখানে অ্যান্সার ঠিক আছে, সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 62 কোশ্চেনে বলছে এ বি এর তুলনায় 3 গুণ কর্মদক্ষ, মানে এ আর বি, এখানে 1 এটা 3, তাহলে এ বি এর তুলনায় 3 গুণ কর্মদক্ষ, তাহলে এফিসিয়েন্সি অনুপাতটা এটা আসলো। কোনো কাজ এ বি এর থেকে 60 দিন কম সময় শেষ করে, সেই একই রকমের, এর আগেও করেছি। এ এফিসিয়েন্সি বলে দেওয়া আছে 3:1, তাহলে সেম কাজ যেহেতু, তাহলে টাইমের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে 1:3। এখানে কত সময় কম লাগছে? এর 2 সমতুল্য, এখানে বলে দিয়েছে কত? 60 দিন কম সময় লাগছে, তাহলে 1 সমতুল্য এখানে 30 দিন। এবার বলছে এ আর বি একসাথে কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে টোটাল ওয়ার্ক বের করে নিই। টোটাল ওয়ার্ক এখানে 1 সমতুল্য কত আসলো? 30 দিন, তাহলে 30 দিন কাজ করছে, এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে টোটাল ওয়ার্ক এখানে আসলো 90 দিন, এই 90 অংশ। তাহলে এ প্লাস বি এর সময় লাগবে 90 বাই কত আসলো? এখানে
টোটাল এফিসিয়েন্সি কত, 3 আর 1 যোগ করলে 4, তাহলে 4 দুগুণ 8, 1 0, তারপরে হচ্ছে 4 দুগুণ 8, তাহলে 2/4, তাহলে এটা কেটে গেল, তাহলে 22.12 দিন। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 72 দাগের কোশ্চেনে কী বলছে, দুইজন ব্যক্তি রেল লাইন বরাবর যথাক্রমে এত এত কিমি পার আওয়ার বেগে হাঁটছে। একই দিকে আগত একটি ট্রেন দুইজন ব্যক্তিকে যথাক্রমে এত এবং এত সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির গতিবেগ কত হবে যদি ট্রেনটি দুজনের সঙ্গে একই দিকে ধাবিত হয়। একই দিকে বলছে মানে এই দুজন ব্যক্তি যেদিকে যাচ্ছে ট্রেনও সেদিকে যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি ধরি ট্রেন স্পিড হচ্ছে এক্স কিমি পার আওয়ার, তাহলে এক্স মাইনাস 4.5 ইন্টু 8.4, মানে রিলেটিভ স্পিড হচ্ছে এইটা, ইন্টু এইটা করলে যত দূরত্ব যাচ্ছে ইকুয়ালস টু এক্স মাইনাস 5.4 ইন্টু 8.5, এটা আসলো। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এক্স মাইনাস 4.5, না সরাসরি আমি ওইভাবে না লিখে এটা করছি যে 8.4, মানে পয়েন্টটা তুলে দিলাম, আর এক্স মাইনাস 5.4, আর এখান থেকেও পয়েন্ট তুলে দিলাম। তাহলে এবার গুণ করে দাও, 84x মাইনাস 4.5 ইন্টু 84, আর এখানে আসছে 85x মাইনাস 5.4 ইন্টু 85। আচ্ছা, এইটা এইদিকে চলে গেলে এক্স আসলো, আর এইদিকে চলে যদি আমি নিয়ে যাই এইটা এদিকে আর এইটা এদিকে, তাহলে হচ্ছে 5.4 ইন্টু 85 ইন্টু মাইনাস 4.5 ইন্টু 84 আসলো। তাহলে দেখো আমি 10 নিচে লিখে দিলাম, এখানে পয়েন্টটা নিচে লিখে দিলাম আমি, এখান থেকে 9 কমন নিলাম, তাহলে 6 নং 54 ইন্টু 85, আর এখান থেকে আসলো হচ্ছে মাইনাস 5 নং 45 ইন্টু 84, তাহলে এখান থেকে কী আসছে 48 আর 30, মানে 510, আর এখানে 50টা 40 আর 20, 420, তাহলে এখান থেকে বিয়োগ করলে আসছে হচ্ছে 0.9, 90 আসলো, ইন্টু 90/10, এটা কেটে গেল, তাহলে হচ্ছে 81। তাহলে এক্স এর মান কত আসলো, 81 আসলো। তাহলে এখানে ট্রেনের স্পিড হবে 81, ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 73 দাগের কোশ্চেনে কী বলছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে এত কিমি এবং স্রোতের অনুকূলে এত কিমি দূরত্ব যেতে 10 ঘন্টা সময় নেয়। আবার নৌকাটি একই গতিতে স্রোতের প্রতিকূলে 40 কিমি এবং স্রোতের অনুকূলে 55 কিমি যায় 13 ঘন্টায়, তবে স্থির জলের নৌকার বেগ কত? তাহলে এখানে বলছে যে 30 কিমি এবং স্রোতের অনুকূলে এত কিমি যাচ্ছে, তাহলে 30 বাই এখানে অনুকূল বেগ ধরলাম এক্স, আর প্রতিকূল বেগ এটা হচ্ছে প্রতিকূল বেগ হলো হচ্ছে এক্স, আর অনুকূল বেগ ধরলাম ওয়াই। তাহলে 30 বাই এক্স করলে হচ্ছে এটা মানে প্রতিকূল বেগ বলেছে, প্রতিকূলে 30 কিমি যাচ্ছে, স্রোতের অনুকূলে 44 কিমি যাচ্ছে, 44 বাই ওয়াই ইকুয়ালস টু সময় লাগছে কত, 10 ঘন্টা। আবার এখানে বলেছে হচ্ছে 40 কিমি প্রতিকূলে যাচ্ছে আর 55 কিমি অনুকূলে যাচ্ছে, তখন সময় লাগছে কত, 13 ঘন্টা সময় লাগছে। তাহলে 1/x ইকুয়ালস টু আমি এটাকে পি ধরলাম, আর 1/y এটাকে আমি কিউ ধরলাম, তাহলে 30p প্লাস 44q 10, 40p প্লাস 45q ইকুয়ালস টু 13 আসলো। তাহলে এখানে আমি 4 দিয়ে গুণ করে দিলাম উভয়কে, আর এখানে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 120p প্লাস এখানে 4 দিয়ে গুণ করলে 160, আর এখানে 16, তাহলে 176q ইকুয়ালস টু 40, আর এখানে 120p প্লাস এখানে আসলো
150 আর 15 মানে 165 কিউ ইকুয়ালস টু 39 মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। এখান থেকে আসছে কত? 1 1, এটা কিউ আসলো, এটা বিয়োগ করলে এখানে আসছে কত? এখানেও না, এখানে আসছে 1 আসলো। তাহলে কিউ পেলাম কত? কিউ হচ্ছে 1/11। আর কিউ সমান এখানে কি জানা আছে? কিউ সমান এখানে হচ্ছে 1/y। তাহলে ওয়াই সমান কত? 11। ওয়াই সমান 11 আসলো। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিলাম, ডাইরেক্টলি এখানে বসিয়ে দিলাম। তাহলে 30/x প্লাস 44/11 ইকুয়ালস টু 10। এটা কাটলে হচ্ছে 4 আসলো। এটা এদিকে বিয়োগ করে দিলাম। তাহলে এটা আমি মুছে দিচ্ছি একটু। তাহলে এখানে আসলো 30/x, 10 মাইনাস 4 করলে হচ্ছে 6, এটা কেটে দিলে 5। তাহলে x ইকুয়ালস টু 5 আসলো। তাহলে y ইকুয়ালস টু 11 আর x ইকুয়ালস টু 5। তাহলে কি বলেছে? তবে স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ, আচ্ছা x ইকুয়ালস টু, x আমরা কী ধরেছিলাম? x আমরা ধরেছিলাম প্রতিকূল বেগ ধরেছিলাম x, আর অনুকূল বেগ এখানে y ধরেছিলাম, অনুকূল বেগ। তাহলে v মাইনাস ইউ হচ্ছে 5 আর v প্লাস, একটু মুছে লিখি এখানে, এগুলো সব মুছে লিখছি। তাহলে এটা প্রতিকূল মানে v মাইনাস ইউ এখানে 5 আসলো, আর v প্লাস ইউ এই y এখানে আসলো হচ্ছে এটা 11 আসলো। তাহলে এটা কেটে দিলাম। 2v ইকুয়ালস টু আসছে হচ্ছে 16। তাহলে v ইকুয়ালস টু আসছে 8। তাহলে এখানে অ্যান্সার হবে, এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে, একটি পাইকারি বিক্রেতা 1000 কেজি চিনি কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করেন। মোটের ওপর তিনি এত % লাভ করেন, তবে 18% লাভে কত কেজি চিনি বিক্রি করেন? তাহলে এটা নর্মালি একদম অ্যালিগেশনের মাধ্যমে করতে পারবো। তাহলে হচ্ছে ফার্স্ট 8% আর এখানে বাকি অংশ 18% বিক্রি করছে লাভে। আর ওভারঅল তাহলে লাভ কত হয়েছে? এখানে 14% লাভ হয়েছে ওভারঅল। তাহলে এইটার থেকে এইটা বিয়োগ, আর এইটার থেকে এইটা বিয়োগ, এইটার থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো 4, আর এটার থেকে এইটা বিয়োগ মানে এইটার থেকে এইটা বিয়োগ করলে এখানে লিখবো হচ্ছে 6। তাহলে অনুপাত আসবে 2:3 আসলো, এটা আসলো। এবারে এইটা আসলো কি? এটা হচ্ছে এই যত কেজি আছে তার অনুপাত আসলো কত অনুপাত 8%-এ, সেটা হচ্ছে 2 অনুপাত, আর 18% হচ্ছে 3 অনুপাতে। তাহলে এখানে যোগ করলে 5 আসলো। 5 সমতুল্য এখানে 1000 কেজি। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে 18%-এ কত কেজি চিনি বিক্রি করেছে। তাহলে 3 সমতুল্য বের করতে বলেছে। 1000/5 ইন্টু 3, এটাতে কাটলে 200 ইন্টু 3 করলে 600 কেজি। 600 কেজি 18% লাভে বিক্রি করেছে। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 84 দাগের কোশ্চেনে কী বলছে? এ ও বি দুটি পাইপ একটি চৌবাচ্চা পূর্ণ করে যথাক্রমে এত মিনিট ও এত মিনিটে। দুটি পাইপ একসঙ্গে খুললে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করে, তবে বি পাইপটি কতক্ষণ বন্ধ করা হয়? তাহলে এ হচ্ছে 37 পূর্ণ 1/2 মানে এখানে 60 আর 14 75। তাহলে 75/2, এটা হচ্ছে বি আসবে হচ্ছে 45। তাহলে 75 45 এখানে যদি 5 দিয়ে 15 দিয়ে করো তাহলে 5, এটা 3 আসলো। 3 হচ্ছে 75 আর 3 দিয়ে করলাম গুণ 75 আর 3, তাহলে 2 হলে 150, হ্যাঁ 225 আসলো। তাহলে 225, তাহলে এখানে 75 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 আসলো। 3 ইন্টু 2 করলে 6 এখানে। আর এটা কত আসবে? এটা 15 ইন্টু 5 আসলো। তাহলে এখান থেকে এটা মুছে দিলাম। এবারে বলেছে যে দুটি পাইপ একসঙ্গে খুললে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। দুটি পাইপ একসঙ্গে খুললে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে এদের এফিসিয়েন্সি কত? এখানে 11, আর 30 মিনিটে পূর্ণ হচ্ছে মানে বি কিছুক্ষণ আগে বন্ধ করতে হবে, তাহলে তা না হলে তো এটা সম্ভব হবে না। তো এখানে আগে এ তাহলে নিশ্চয়ই টানা 30 মিনিট ধরেই চলেছে। তাহলে 6 হচ্ছে এর দক্ষতা, ইন্টু 30 করলে কত অংশ তাহলে ভর্তি করবে? এখানে 18, তাহলে 180 অংশ এ ভর্তি করবে 30 মিনিট, যেহেতু এ টানা 30 মিনিট চলেছে। তাহলে এখানে 5, এটা হবে 4 আসলো। তাহলে বাকি পড়ে আছে কত?
45 পড়ে আছে, আর সেটা ভর্তি করবে কে? সেটা ভর্তি করবে বি। তাহলে বি বি এর সময় এটা হচ্ছে 45/5 করলে এটা আসলো 5 নং 45। তাহলে 9 মিনিট বি চলেছে, 9 মিনিট বি চলেছে। তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। তাহলে 84 সি এর দাগ। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে দুটি অঙ্কের কতগুলি সংখ্যার বর্গের শেষ অঙ্ক 8 হয়। দুটি অঙ্কের কতগুলি সংখ্যার বর্গের শেষ অঙ্ক 8 হয়, মানে ইউনিট ডিজিট। তো এখানে 8 হচ্ছে কোনোটাই হবে না, কারণ কি কোনো বর্গের শেষেই 8 হয় না। তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগের অ্যান্সার সঠিক। এবার নেক্সট চলো। তাহলে এখানে 86 দাগের কোশ্চেনে কী বলছে, একটি বর্গক্ষেত্রের বাহু পরিমাপ করার সময় 2% অতিরিক্ত একটি ত্রুটি হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ ত্রুটি হবে? তাহলে বাহুতে যেহেতু 2% ত্রুটি হয়েছে, তাহলে বর্গক্ষেত্রে তাহলে কী হবে? বর্গক্ষেত্রে তাহলে সাকসেসিভ আনতে হবে আমাদের, কেননা বাহু এই হচ্ছে বর্গক্ষেত্র, এটাও হচ্ছে যদি এ ধরি, এটাও এ, তাহলে বাহুর এই জায়গাটায় যদি ত্রুটি হয় তাহলে নিশ্চয়ই এখানেও ত্রুটি হয়েছে, এখানেও ত্রুটি হয়েছে, এই জায়গাটাও ত্রুটি হয়েছে, তাহলে সাকসেসিভ আসবে। তাহলে এখানে 2% প্লাস 2% প্লাস 2 × 2/100, তাহলে এখানে আসবে হচ্ছে 4% প্লাস 4/100, তাহলে হচ্ছে 4.04% হচ্ছে ত্রুটি আসবে ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক। ক্ষেত্রফল যেহেতু এ স্কোয়ার, তাই জন্য ত্রুটিটাও আমাদের সাকসেসিভে আনতে হলো। নেক্সট 93 দাগের কোশ্চেনে কী বলছে, 3 অঙ্কের দুটি সংখ্যার অঙ্কগুলির যোগফল হচ্ছে 10। সংখ্যাটির দ্বিতীয় অঙ্কটি বাকি দুটি অঙ্কের যোগফলের সমান এবং সংখ্যাটি উল্টে লিখলে তা প্রকৃত সংখ্যার থেকে 99 বেশি হয়, তবে সংখ্যাটি কত? তো এখানে আমরা দেখো, তো এখানে আমরা কি করতে পারি, ফার্স্ট সংখ্যাটি ধরে নিলাম এক্স ওয়াই জেড, এটা 3টে সংখ্যা একসাথে মিলে একটা, মানে 3টে অঙ্ক মিলে একটা সংখ্যা আসলো। তো 3টে অঙ্ক আমি যোগ করি, যদি এক্স ওয়াই জেড করলে এখানে 10 আসলো, তাহলে সংখ্যাটির দ্বিতীয় অঙ্কটি বাকি দুটি অঙ্কের যোগফলের সমান। তাহলে দ্বিতীয় অঙ্ক মানে এখানে ওয়াই, মানে মাঝখানেরটা, আর অন্য দুটি যোগফল এক্স প্লাস জেড, এটা সমান বলে দিয়েছে। তাহলে যদি আমি এই ইকুয়েশানে আমি বসাই, এটা ওয়াই প্লাস ওয়াই, এক্স প্লাস জেডের জায়গায় আমি ওয়াই বসিয়ে দিলাম, তাহলে ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 10 আসলো। তাহলে ওয়াই আসবে কত? এখানে 5 আসবে, মানে 2y ইকুয়ালস টু 10 আমি লিখছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত? 5 আসবে। তাহলে এখানে অপশানে দেখো কোন কোন জায়গায় 5 আছে, এই একটা জায়গায় 5 আছে, এখানে একটা 5 আছে, আর এখানে একটা 5 আছে। এখানে তো মাঝখানে 5 নেই, 7 আছে, তো এটা তো হবেই না, আগে কাটা যাবে। তো এবারে দেখো যে প্রকৃত সংখ্যা তার সঙ্গে যদি আমি 99 যোগ করি, তাহলে সংখ্যাটা উল্টে যাবে। তাহলে 253, প্রথমে আমি এ দাগটা চেক করছি, তার সঙ্গে 99 আমি যদি যোগ করি, তাহলে কি আসছে? এখানে 2, এখানে আসলো 5, আর এখানে আসলো 3। তাহলে প্রথমটাই মিলে গেল, দেখো 253 সেটার থেকে উল্টে গিয়ে 352 আসলো, তাহলে এ দাগের অ্যান্সারটাই সঠিক হবে। তাও আমি বি এর দাগটা একবার চেক করে দেখি, 352 তার সঙ্গে যদি 99 যোগ করি, এখানে আসছে হচ্ছে 1। দেখো প্রথমে কিন্তু হলো না, কারণ এখানে 3 আসা উচিত ছিল, তো বি এর দাগটা কাটা গেল। ডি এর দাগটা একবার চেক করি, 154 তার সঙ্গে যদি 99 যোগ করি, তাহলে আসছে এখানে 3 আসছে, সুতরাং এটাও হবে না, 1 আসা উচিত ছিল এখানে, ঠিক আছে। তো অ্যান্সার এ দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 94 দাগের কোশ্চেনে কী বলছে, একটি ঘড়ির কাঁটা প্রতি 64 মিনিট অন্তর মিলিত হলে ঘড়িটিতে দিনে কত সময় কম হবে? তাহলে কম বা বেশি, এটি একটা সূত্র আছে, মানে ঘড়ির ক্ষেত্রে, সেটা হচ্ছে 720/11 মাইনাস টাইম ইন্টু 1/টাইম ইন্টু এটা 24 ঘন্টা ইন্টু 60। তো এখানে আমি লিখতে পারি 720/11 মাইনাস টাইম, এখানে 64 দিলাম, কারণ 64 এখানে অন্তর এসছে, ইন্টু 1/64 ইন্টু 24 ইন্টু 60। তাহলে এখানে 4 দিয়ে কাটলাম, 4 × 64, আর 4 দিয়ে কাটলে এখানে আসছে হচ্ছে 6। আর যদি আমি আবার 4 দিয়ে কাটি, তাহলে নিচে এখানে 4 আসলো, আর এখানে কত আসবে? 4 × 15 60। আচ্ছা, আবার যদি 2 দিয়ে কাটি, এখানে 2, এটা 3 আসলো, তাহলে এই 2টা আমি এইদিকে ভাগ করে দিলাম, তাহলে এখানে আসছে হচ্ছে
3 দুগুণ 6 আর 6 দুগুণ 12, এটা 0/11 মাইনাস এখানে আসবে, এটাও 2 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে আসছে হচ্ছে 32 আসবে, আর এখানে আসলো 45, এটা আসলো। তাহলে এখান থেকে 45 ইন্টু 11 360 মাইনাস এখানে আসলো 25253 আসলো। তাহলে 45 ইন্টু এখানে কি আসছে, এটা আসছে 8/11, এটা আসলো। তাহলে এবার আমি একটুখানি মুছে দিচ্ছি এই জায়গাগুলো, নাহলে আমি ক্যালকুলেশন করা যাবে না। তাহলে আসলো কি 45 ইন্টু 8 করলে কত, এখানে 320 আর 5 8টা 40, তাহলে 360 আসলো বাই 11। এটা করো, 3 11 33, 3 0 2 দিয়ে যাবে, তাহলে এখানে আসলো 22 আর এখানে 8, তাহলে 8/11। তাহলে অ্যান্সার হবে এই যে 32 পূর্ণ 8/11 মিনিট কম হবে। তাহলে ঘড়িতে দিনে 32 পূর্ণ 8/11 মিনিট কম হবে। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। তাহলে এই সূত্রটা মাথায় রাখবে, কম বা বেশি সময়ের ক্ষেত্রে দিনে কম বা বেশি সময়ের ক্ষেত্রে যদি সূত্র বলে, তাহলে হচ্ছে 720/11 মাইনাস টাইম মানে যেটা হচ্ছে প্রতি 64 মিনিটে অন্তর, মানে 64 মিনিট বলে দেওয়া আছে, তাহলে টাইমের জায়গায় 64 বসবে, 1/টাইম এখানেও 64 বসবে, ইন্টু 24 ইন্টু 60, এইটা হচ্ছে সূত্র। নেক্সট, আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে, যদি a ইকুয়ালস টু y ইন্টু x/100 এবং b ইকুয়ালস টু এক্সের y ইন্টু মানে y%, মানে y/100 এটা আছে, তাহলে তবে নিচের কোনটি সঠিক হবে, নিচের কোনটি সঠিক, তাই তো? তাহলে এখানে a/b করে দিলাম, এখানে আসলো হচ্ছে y ইন্টু x/100, x ইন্টু y/100, নিচের 100 এখানে 100 কেটে গেল, ওপরে x এখানে x কেটে গেল, y আর y কেটে গেল, তাহলে কি আসছে a/b ইকুয়ালস টু 1/1, মানে a ইকুয়ালস টু b হবে। তাহলে অ্যান্সার কী হবে, এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।